থেকেই পাহাড় অশান্ত, তার কারণ রাজনৈতিক সংঘর্ষে রীতিমতো পাহাড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেলেও পুলিশ প্রশাসনকে ঠুটো জগন্নাথের ভূমিকায় দেখা যাচ্ছে। তাহলে কি পাহাড় কি অশান্ত করার কোনো দুষ্ট রাজনীতি চলছে গোটা রাজ্যের মধ্যে? আজ দেখা গেল যে রাজ্য সরকারের শরিক দুই দল অর্থাৎ বিজেপি এবং মথা, যারা রাজ্য সরকারে একে অপরের হাত ধরে রয়েছে, যারা লোকসভা নির্বাচনের আগে একে অপরকে সমর্থন জানায়, সেই দুটো রাজনৈতিক দলের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। কোনো বিরোধী রাজনৈতিক দল কিন্তু নয়। রাজনৈতিক সংঘর্ষে রীতিমতো বিরোধী রাজনৈতিক দলের নাম বা শাসক দলের নাম জড়াবে, এটাই স্বাভাবিক ব্যাপার আমরা দেখতে পাই। কিন্তু ত্রিপুরা রাজ্যের ব্যতিক্রমী ঘটনা যে শাসক দলকেই চোখ দেখাচ্ছে, একে অপরের দিকে আঙুল তুলছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, একে অপরকে নিয়ে থানায় মামলা করছে। তাতে করে সাধারণ মানুষের কি লাভ হচ্ছে? এবং তার থেকেও বড় প্রশ্ন হলো, এই যে আজকে রাজ্যের বেশ কিছু জায়গায় পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে, কেউ বা কারা এই কাজগুলি করেছেন, পুলিশ কি করলো? অর্থাৎ আজকের ঘটনাটা যদি আমরা বিস্তারিতভাবে জানাই, যদি এখনো পর্যন্ত আপনারা কেউ না জেনে থাকেন, তাহলে বিষয়টি হচ্ছে যে জম্পুইজলা বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তিপ্রামথার সংঘর্ষ হয় বলে খবর, এবং সেখানে বিজেপির মন্ডল অফিসে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয় মন্ডল অফিসে থাকা সমস্ত চেয়ার থেকে শুরু করে গাড়ি ভাঙচুর করা হয়, মন্ডল অফিসের ভেতরে থাকা প্রদেশ সভাপতির ছবি পর্যন্ত সেখানে ফেলে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, অর্থাৎ বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করা হয়। যেখানে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, কেন্দ্রেও বিজেপি রয়েছে, রাজ্যেও বিজেপি রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে যে দল সমর্থন করেছে এডিসিতে, সেই দলেরই সরকার এডিসিতে রয়েছে। কিন্তু তারপরেও বিজেপি পার্টি অফিস পর্যন্ত সুরক্ষিত থাকছে না, অর্থাৎ শাসক দলের সদলীয় পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করে দেওয়া হচ্ছে। পুলিশ কোথায় ছিল? যেখানে শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করছিল? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয়ত, এই রাজনৈতিক সন্ত্রাসের পর বিজেপি পার্টি অফিস ভাঙচুর করার পর আরো একটা অভিযোগ যেটা মথার পক্ষ থেকে উঠে আসে, সেটা হচ্ছে তাদের কর্মী সমর্থকদের নাকি এই রাজনৈতিক সংঘর্ষে তারা আহত হয়েছেন। এবং অন্যদিকে এই যে বিজেপি পার্টি অফিসে হামলা করা হয়েছে, সেই হামলা হয়ে যাওয়ার পর হামলাকারীদের গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে নিশ্চয়ই কোনো তাদের কাছে প্রমাণ ছিল, এবং সেই প্রমাণ সাপেক্ষে তারা বেশ কিছু তিপ্রামথা কর্মীকে গ্রেফতার করে বলে খবর। এবং ঠিক তারপর জম্পুইজলা বিধানসভা কেন্দ্রের রাধাপুর থানা ঘেরাও করে তিপ্রামথা কর্মী সমর্থকরা। অর্থাৎ একজন বা দুজন হামলাকারীদেরকে গ্রেফতার করা হয়, এবং সেই হামলাকারীদেরকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে পড়ে তিপ্রামথা। থানায় গিয়ে সেখানে ভাঙচুর চালানো হয়, থানায় গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এতেই কিন্তু থেমে থাকেনি আজকের ঘটনা। মুখ্যমন্ত্রীকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে তিপ্রামথা। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির সংকট কি তাদের শরিক দল মথা? বিজেপির মাথা ব্যথার কারণ কি তাদের শরিক দল মথা হয়ে উঠেছে এখন? তার কারণ মথার যে কর্মী সমর্থকরা রয়েছে, আমরা 2023-এর বিধানসভা নির্বাচনের পর থেকে এটা দাবি করছিলাম যে তৃণমূল স্তরের যারা কর্মীরা আছেন তিপ্রামথা দলের, তারা কিন্তু বিজেপি বিরোধী স্লোগান বা বিজেপি বিরোধী এজেন্ডায় বিশ্বাসী। আর তাদের সুপ্রিমো যখন সেই বিজেপির সাথেই হাত মেলালেন, তখন কোথাও না কোথাও তৃণমূল স্তরের মথা কর্মীরা, কর্মী সমর্থকরা, এডিসির মথা সমর্থকরা কিংবা তাদের অন্যান্য বিধায়কদেরকে আমরা বিস্ফোরক মন্তব্য করতে দেখেছি। তিপ্রামথার বিধায়কদেরকে আমরা দেখেছি যে দলের সুপ্রিমোর বাইরে গিয়ে কথা বলতে, দলের সুপ্রিমোর বিরুদ্ধে গিয়ে কথা বলতে। এমএলএ রঞ্জিত দেববর্মাকে আমরা দেখেছি যে বিজেপিকে হুঁশিয়ারি দিতে যে তারা সমর্থন উঠিয়ে নেবে। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন আবার সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য চলে আসেন।
তাহলে কি সুপ্রিমোর হাত থেকে এখন তিপ্রামথা দলের যে পাওয়ার সেটা চলে যাচ্ছে, যেহেতু তিনি নিজেই একটা অন্য রাজনৈতিক দল তৈরি করার চেষ্টায় রয়েছেন, তো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত থেকে তাহলে কি নিজের দলকে পরিচালনা করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলছেন, এবং যার কারণেই তিনি বিজেপির সাথে থাকতে চাইলেও কর্মী সমর্থকরা বিজেপির বিরোধিতা করছে। এটা তো হলো রাজনৈতিক বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যে রাজ্যে শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠে আসছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠবে না? পার্টি অফিস ভাঙচুর করার পর হামলাকারীদেরকে পুলিশ গ্রেফতার করলো। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করার পর তাদের এটা নিশ্চয়ই জানা উচিত যে বিগত বেশ কিছু বছর, বেশ কিছু মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়কে অশান্ত করার একটা রাজনীতি চলছে। সেটা গন্ডাতুইসা মহকুমা অর্থাৎ গন্ডাছড়া মহকুমায় ঘটে যাওয়া সংঘর্ষ হোক না কেন, সেটা বিগত বেশ কিছুদিন ধরে বড়মোড়া থেকে শুরু করে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে, বা আমরণ অনশন থেকে শুরু করে, রাস্তা জাম থেকে শুরু করে, চাক্কা জাম থেকে শুরু করে, ত্রিপুরা বন্ধের দাবি ডাকা থেকে শুরু করে, পাহাড়কে কোথাও না কোথাও অশান্ত করার প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এডিসি এলাকার নিরাপত্তা পুলিশ মানুষকে দিতে পারছে না। এই এডিসি এলাকার প্রত্যেক মানুষ তো আর প্রতিবাদী নন, এডিসি এলাকার প্রত্যেক মানুষ তো আর তিপ্রামথার কর্মী নন যে তারা প্রতিবাদ করবেন। বিশেষ করে এডিসিতে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলকে যদি আমরা বাদ দিই, বিরোধী রাজনৈতিক দলকে, তাহলে এখন রাজনৈতিক ভাবে মাঠে কারা সক্রিয় রয়েছে? একদিকে বিজেপি, অন্যদিকে তিপ্রামথা বিজেপির ভোট ব্যাংকে ধাবা বসাচ্ছে, বিজেপির ভোট ব্যাংকে ধাবা বসাচ্ছে, বিজেপি মথার ভোট ব্যাংকে ধাবা বসাচ্ছে। তো এদেরকে এডিসিতে কুস্তি করতে দেখা যাচ্ছে, অর্থাৎ মথার বিজেপি এডিসিতে কুস্তি করছে, অথচ ত্রিপুরা বিধানসভায় তাদের দোস্তিটা তারা বজায় রেখেছে। আবার কখনো কখনো আমরা দেখতে পাই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে দোস্তি করছেন, আর ত্রিপুরায় এসে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিজেপি দলের নেতৃত্বদেরকে তাদের বিরুদ্ধে তিনি স্লোগান তুলছেন। ওনার বিরোধিতাটা কি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে, অর্থাৎ ওনার চেয়ারকে নিয়েই কি ওনার বিরোধিতা? অর্থাৎ একটা অদৃশ্য শক্তি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পদটা বা ওনার যে ইমেজটা সেটা নষ্ট করার চেষ্টা করছে পাহাড়কে অশান্ত করার মাধ্যমে? নিশ্চয়ই বড় বড় আধিকারিকরা এবং যারা সচিবরা রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা শাসক দলীয় নেতৃত্বরা রয়েছেন, ক্যাবিনেটের সদস্যরা রয়েছেন, তাদেরকে এই বিষয়টা তাহলে কি এখন বুঝতে হবে যে তিপ্রামথা শরিক দল হিসাবে বিজেপির সাথে হাত মেলায়নি, অন্য কোনো কারণ ছিল মথার বিজেপির সাথে হাত মেলানোর। তাহলে কি কম্প্রোমাইজ করেছে মথা বিজেপির সাথে হাত মিলিয়ে? আর তিপ্রামথার যেখানে মাত্র 13 জন বিধায়ক রয়েছে, এবং সেই বিধায়করা যদি তাদের সমর্থন তুলেও নেয়, তারপরেও কিন্তু বিজেপি সরকারে ভাঙন ধরবে না, বা তিপ্রামথার 13 জন বিধায়কই যে সমর্থন তুলে নেবেন তাও নয়। আমরা দেখেছি অন্যান্য রাজ্যগুলিতেও বিজেপির রেকর্ড রয়েছে যে সবচাইতে কম আসন পেলেও তারাই সরকার গঠন করেছে বিভিন্নভাবে জোট তৈরি করে, কিংবা মুখ্যমন্ত্রীর পদকে কম্প্রোমাইজ করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মথার 13 জন বিধায়করা খুব একটা গলার কাটা নন বিজেপির ক্ষেত্রে, কিন্তু তারপরেও তারা মথার সাথে হাত মিলিয়ে রয়েছেন, তারপরেও তারা মথাকে প্রত্যাখ্যান করছেন না। যেখানে বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা, অভিযোগ এর আগেও বহুবার হয়েছে, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠছে, কিন্তু এই যে অভিযোগগুলি উঠছে সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কংগ্রেস কিংবা সিপিআইএম এর ওপর সেই অভিযোগের তীর ছুটছেন না, বিরোধী রাজনৈতিক দলের ওপর সেই কাদা তারা ছুটছেন না, তারা কাদা ছুটছেন তাদেরই শরিক দল মথার দিকে। প্রকাশ্যে এসে বিজেপি মথার বিরুদ্ধে সেখানে তাদের এজেন্ডা তুলে ধরছে, মথা বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে, মথার নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন, অথচ সেই দুটো রাজনৈতিক দল ত্রিপুরা বিধানসভায় একই সাথে সরকার চালাচ্ছে। এই দুটো রাজনৈতিক দলের ক্যাবিনেটের মন্ত্রীরাও রয়েছেন,
তারা শাসক দলের যা যা পরিষেবা, যা যা ফেসিলিটি, তার আস্বাদ তারা নিচ্ছেন। আমরা মথার কথা যদি সেখানে দাবি করি, তাদের 13 জন বিধায়কেরা শাসক দলীয় বিধায়ক হিসাবে পরিচিত। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেখানকার স্থানীয় বিধায়কদের সাথে, তিপ্রামথার বিধায়কদের সাথে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। তাহলে কি সুপ্রিমোর আদেশেই বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে চান না বিধায়করা বা প্রথম শ্রেণীর তিপ্রামথার কর্মীরা? যারা রাস্তায় গিয়ে আন্দোলন করছেন তারা তো প্রথম শ্রেণীর তিপ্রামথা কর্মী বা তিপ্রামথার নেতা বা বিধায়ক নন। তিপ্রামথার বিধায়ক গিয়ে তো রাস্তায় আন্দোলন করছেন না বা বিজেপির বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন না। তাহলে বিধায়কেরা কি তাদের ভোটারদের বা তাদের কর্মী সমর্থকদের উপর থেকেও তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? অর্থাৎ মথার সুপ্রিমোর চিন্তা ভাবনা এবং কর্মী সমর্থকদের চিন্তা ভাবনার মধ্যে কি এতটাই দূরত্ব চলে এসছে, নাকি তিপ্রামথা কর্মীরা এটা বুঝতে পেরেছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তো নতুন একটা রাজনৈতিক দল তৈরি করে দিল্লি চলে যাবেন, কিংবা ওনার কেন্দ্রীয় রাজনীতির দিকে তিনি মন দেবেন, দিল্লির রাজনীতির দিকে তিনি মন দেবেন, তো সেই কর্মী সমর্থকদের তাদের রাস্তা খুঁজতে হবে। এবং তিপ্রামথার ভোট ব্যাংকে চাঙ্গা রাখতে হলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মত একটাই, যে সিপিআইএম এর বিরোধিতা করে কিংবা কংগ্রেসের বিরোধিতা করে মথার ভোট ব্যাংক শক্তিশালী হবে না। শাসক দলের বিরোধিতা করলেই মথার ভোট ব্যাংক শক্তিশালী হবে। এবং এখানে শাসক দল বলতেই বিজেপি, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে প্রচার, বিজেপির বিরুদ্ধে এজেন্ডা, বিজেপির বিরুদ্ধে স্লোগান তুললেই মথা ভোট ব্যাংকটা শক্তিশালী হবে। 2023-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে তিপ্রামথার ভোট ব্যাংকে, সেটা তিপ্রামথাও বুঝতে পেরেছে। এবং তার কারণে এখন এই যে মথার বিজেপির সংঘর্ষটা, সেটা আর লুকিয়ে নেই, সেটা আর ঠান্ডা যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা প্রকাশ্যে চলে এসছে। এখন যখন প্রকাশ্যে পাহাড়ে মথা বিজেপির সংঘর্ষ হচ্ছে, তখন সমতলে এই মথা বিজেপি একই সাথে বসে গোল টেবিল বৈঠক করছে, একই সাথে বসে তারা সরকারে থাকার আশ্বাস নিচ্ছে। এটা কি প্রতারণা সেই সকল তিপ্রাসাদের সাথে যারা পাহাড়ে আন্দোলন করছে বা যাদের রাজনৈতিক সংঘর্ষে যারা আহত হচ্ছে? তিপ্রামথার অস্তিত্বটা এখন কোথায়? প্রদ্যুৎ কিশোর দেববর্মন তো প্রায় তিপ্রামথাকে ছেড়েই দিয়েছেন, এখন শুধু অফিসিয়ালি ঘোষণা করার পালা। তার কারণ তিপ্রামথার উপর আর ওনার ভরসা নেই, যার কারণে এখন ওয়ান নর্থ ইস্ট এই রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন। তো এবার মথার হাল কে সামলাবে? রঞ্জিত দেববর্মা, নাকি মথার অন্যান্য সিনিয়র নেতৃত্বরা, নাকি সভাপতি বিজয় রাঙ্খল? যদি প্রদ্যুৎবিহীন মথা তৈরি হয়, তাহলে সেই মথা বিজেপিকে সমর্থন করবে নাকি বিজেপির বিরোধিতা করবে? এভাবে মথার বিজেপির সংঘর্ষ চলাকালীন আমরা দেখছি বেশ 1-2 মাসের মধ্যেই অনেকগুলি ঘটনা ঘটে গেছে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হলো যে পুলিশ প্রশাসনের গাফিলতি তো নিশ্চয়ই রয়েছে, যেখানে কিছুদিন আগেও রীতিমতো বিজেপির কর্মীদেরকে ঢুকতে দেওয়া হয়নি শান্তির বাজারে। বন্ধকে কেন্দ্র করে বিডিওকে মারধর করা হয়েছে, সিভিল সার্ভেন্টকে মারধর করা হয়েছে, ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। তার বিচার এখনো হয়নি, তার বিচার এখনো মানুষ পায়নি যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পুলিশ যেহেতু জানে, প্রশাসন যেহেতু জানে ইতিমধ্যে এই ধরনের ঘটনাগুলি খুব বেশি ঘটছে পাহাড়ে, তো পাহাড়কে অশান্ত করার একটা চেষ্টা তো চলছে। পেছন থেকে কারা বা কে মদত করছে এবং এটাকে নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না? তাহলে কি ডক্টর মানিক সাহার পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না? তাহলে কি ইচ্ছে করেই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতাটা কমানোর জন্য, মুখ্যমন্ত্রীকে দুর্বল করার জন্য, মুখ্যমন্ত্রীর ছবিটাকে নষ্ট করার জন্য ওনার দপ্তরের পুলিশরাই, প্রশাসনরাই এই কাজ করছেন? এমনও কিন্তু খবর চারদিকে ঘুরছে। এবার দেখার বিষয় যে ঘটনাগুলি বুঝতে পেরে এবং সজ্ঞানে যাতে মুখ্যমন্ত্রী এই গোটা বিষয় নিয়ে একটা বড় অ্যাকশন গ্রহণ করুক, সেটাই সবাই চাইছে। যাতে করে এই রাজনৈতিক সন্ত্রাস, বিশেষ করে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের জেরে পাহাড় উত্তপ্ত হচ্ছে, পাহাড়ের আরো মানুষ, জনসাধারণের বসবাস করতে অসুবিধা হচ্ছে, একটা ভয় আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তো সেই ভয় আতঙ্ক কিভাবে কাটিয়ে উঠবে মানুষ, সেটার দায়িত্ব
স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। এই বিষয়গুলি নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আজকের মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।